আমি পরবর্তী কয়েকটা ভিডিওর মাধ্যমে সূরা বাকারার তাফসীর সম্পূর্ণ করব। আমার দৃষ্টিতে সূরা বাকারার দুইটা পয়েন্ট আছে, যে দুইটা পয়েন্টের বৈজ্ঞানিক বিশ্লেষণ দরকার। আমি প্রথম ভিডিওর মাধ্যমে ওই দুইটা পয়েন্ট আলোচনা করব, প্রথম কয়েকটা ভিডিওর মাধ্যমে। তা নাইলে দেখা যাবে না সূরা আলোচনার সময় সূরা একদিকে আর আমার আলোচনা গেছে আর একদিকে। এই জন্য আগে ওই দুইটা পয়েন্ট আলোচনা করে নই। ওই দুইটা পয়েন্ট আলোচনা করতে হবে। প্রথম পয়েন্টটা আলোচনা করতে অন্তত দুইটা ভিডিও যাবে, 40 মিনিট চলে যাবে। তারপরের ভিডিওটা আর একটা 40 মিনিট যাবে। তারপরে ইনশাল্লাহ আমি একটা বা দুইটা ভিডিওর মাধ্যমে সূরা বাকারার তাফসীর করব। এই দুইটা পয়েন্টের একটা পয়েন্ট হলো 27 মান, সূরা বাকারার 29 নম্বর আয়াত। ইট ইজ হি হু হ্যাথ ক্রিয়েটেড ফর ইউ অল থিংস দ্যাট আর অন ল্যান্ডস। জমিনে যা আছে সব তিনি সৃষ্টি করছেন। দেন হি টার্ন টু দ্য স্কাই অ্যান্ড মেড দেম ইন্টু 7 স্কাই। অতঃপর তিনি আসমানের দিকে মন দিলেন এবং ওকে 7 স্তর আসমানে বিন্যস্ত করলেন, 27 মান। অ্যান্ড অফ অল থিং হি হ্যাজ পারফেক্ট নলেজ। সব বিষয়ে তার সঠিক জ্ঞান ছিল। তাহলে এই আয়াতে প্রথমে বলছে জমিনে যা আছে সব তিনি সৃষ্টি করছেন প্রথমে। তারপরে আসমান রে, এক আসমান রে, তখন আসলে এক আসমান, তারপরে ওটারে 7 আসমান বানাইছে। এক আসমান রে 7 আসমান বানাইছে, জমিনে সব কিছু সৃষ্টি করছেন। তাহলে এই জিনিসটা তখন কি সৃষ্টি করছেন নাকি? এই যে এটা লাইটার, এটা তখন সৃষ্টি করেন নাই। এই লাইটার হইলো সানলাইট কোম্পানি বানাইছে, পরে কিছুদিন আগে বানাইছে। তার মানে এই আয়াতটা কি বলে? তার মানে এই আয়াতটা হু হ্যাজ ক্রিয়েটেড ফর ইউ অল থিংস দ্যাট অন ল্যান্ডস, জমিনে যা আছে সব তিনি সৃষ্টি করছেন বলতে বোঝাচ্ছে সমস্ত পদার্থ সৃষ্টি করছেন। পদার্থ এই মনে করেন লোহা, কার্বন, অক্সিজেন, সিলিকন, যা দিয়ে মাটি তৈরি, বাতাস তৈরি, পানি তৈরি, এইগুলো সব সৃষ্টি করছেন। বেসিক জিনিস, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এই পদার্থ সৃষ্টি করছেন। লাইটার না, লাইটার সৃষ্টি করেন নাই, লাইটার পরে সৃষ্টি হয়েছে। আচ্ছা, যাই হোক, জমিনের সব পদার্থ সৃষ্টি করছেন। তারপরে উনি এক আসমানের 7 আসমান বানাইছেন। এটাও একটা বিজ্ঞানের সাথে ম্যাচ করে না, মানে চলতি বিজ্ঞানের সাথে। চলতি বিজ্ঞান বলে যে বিগ ব্যাংয়ের অনেক পরে পদার্থ সৃষ্টি হয়েছে। পদার্থ মানে কি? ওই মানে ভারী পদার্থ আর কি। জমিন যে পদার্থ দিয়ে তৈরি, ল্যান্ডস মানে হেভি এলিমেন্টস। 3-4 বিলিয়ন বছর পরে তৈরি হয়েছে স্টারের মধ্যে। অবশ্য আমরা এখন এই আয়াতের ভিত্তিতে বলা যায়, ঠিক আছে, 4 বিলিয়ন পরে যদি জমিনের ওই যে ভারী পদার্থ সৃষ্টি হয়ে থাকে, আর যদি 6 বিলিয়ন পরে অ্যাস্টেরয়েড, ডাস্ট অ্যাস্টেরয়েড, এইগুলা হেভিয়ার এলিমেন্ট তৈরি হয়ে থাকে, তাহলে 8 বিলিয়ন পরে 27 মান হয়েছে। অসুবিধা কি? আর তো ঠিকই আছে। আল্লাহ তো এখানে টাইম দেয় নাই, আল্লাহ তো কয় নাই যে তারপর দিনই বানাইছি। বৈজ্ঞানিকরা কইতেছে যে 4 বিলিয়ন পর 5 বিলিয়ন পরে হেভিয়ার এলিমেন্ট সৃষ্টি হয়েছে, যা দিয়ে এই যে জমিন সৃষ্টি, মাটি টাটি, এইগুলা সৃষ্টি। প্রথমে সৃষ্টি হয়েছিল সব ছিল হাইড্রোজেন গ্যাস, পরে হয়েছিল হিলিয়াম গ্যাস 25%, তারপরে গ্যাস, তারপরে হয়েছে স্টারের মধ্যে হয়েছে হেভিয়ার এলিমেন্টস। তা হেভিয়ার এলিমেন্ট সৃষ্টি হইতে 3-4-5 বিলিয়ন চলে গেছে জাগা। তারপরে 27 মান হয়েছে। এই আয়াতে টাইম দেওয়া হয়নি, কিন্তু আয়াতের একটা সেন্স আছে। সেন্স অফ দ্য ভার্স বলতেছে যে না, এখানে প্রথমে জমিন হেভিয়ার এলিমেন্ট সৃষ্টি হয়েছে, তারপরে প্রথম দিকেই হেভিয়ার এলিমেন্ট সৃষ্টি হয়েছে। এর সাপোর্টিং আরও ভার্স আছে এবং আয়াত আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।
এখন আমি ওই জমিন নিয়ে আলোচনা করতেছি না বা ম্যাটার নিয়ে আলোচনা করতেছি না, এখন ওই লোড স্কাই। এই ভিডিওতে আমি আকাশ নিয়ে চিন্তা করবো। আকাশটা তিনি 27 আকাশ ছিল, ইউনিফর্ম স্পেস, সেটাকে 27 মান বানাইলেন। আসমান নিয়ে নানান ধরনের নানান ধারণা আছে। ফেরাউনের এক ধারণা ছিল, ফারাও সেড, ও চিফ, নো গড ডু আই নো ইউ বাট মাই সেলফ। আমি ছাড়া আর কোনো আল্লাহ দেখি না, আমি একমাত্র আল্লাহ। ও হামান লাইট নিয়ে ক্লে মানে হামান ইটা দিয়ে উসা দালান একটা টাওয়ার বানা, ওনে ওইটা মুসার আল্লাহর সাথে কথা কয়ে আসি। তাই আমি মনে করি মুসা মিশে কথা কইতেছে। এটা মনে করলো কে ফেরাউন, তার ধারণা হইলো যে এটা কিছু দাস গোত্রের একটা লোক, তাও আবার তুতলা, এর সাথে আবার আল্লাহ কথা কইব, এ মৃত্যুক। আসমানের বাদশা আল্লাহ, জমিনে যদি কারোর সাথে কথা কয় তাহলে জমিনের বাদশা ফেরাউনের সাথেই কথা কইব, মুসার সাথে কেমনে কথা কয়, এইটা নিয়ে সে বিশ্বাসই করে নাই। সে এই যে এখানে লেখা আছে, বাট অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আই থিঙ্ক ইজ এ লায়ার। মিথ্যুক। এই ধরনের কৃতদাস, তুতলা কৃতদাসের সাথে আল্লাহ কথা বলার কথা না। জমিনের কারোর সাথে কথা কইলে জমিনের বাচ্চা। তো এই আসমান জমিনের সম্বন্ধে ধারণা ছিল, এই আসমান নীল আসমান আর নিচে জমিন। ফেরাউনের মতন বাচ্চারা মনে করতো যে এত অত্যাচার করি কিছুই হয় না। তাকে আবার ওই যে লোকজন আসছিল থিওরিস্ট মানে হইতেছে ধর্মীয় থিওরিস্ট। এরা আবার থিওরি দিত যে না, আপনারা হচ্ছেন গিয়া রাজবংশ, আপনারা হলো ভগবানের পুত্র, আপনারা যাই করেন না কেন কিছু হবে না। ওরাও দেখতো আরে কিছুই হয় না, এত মানুষ মারি আমার কিছুই হইতেছে না, ওর যে সাজা জমা হইতেছে এটা তো বুঝতো না, এখন কিছুই হয় না। তো এক সময় ধারণা হইতো সে জমিনের বাচ্চা ফেরাউন, আসমানের বাচ্চা মুসার আল্লাহ, এই ধরনের চিন্তা ভাবনা হয়তো আসছিল। তো যাই হোক, এই জন্য কোরআন শরীফে মাঝে কইছে যে সামাওয়াতুল আরদ, আসমান জমিনের প্রভু আল্লাহ, আসমান জমিনের প্রভু আল্লাহ, সামাওয়াতুল আরদ, আসমান জমিনের প্রভু আল্লাহ। অনেক জায়গায় আছে সামাওয়াতুল আরদ, মানে ইউনিভার্স, মহাবিশ্ব যেটাকে আমরা বলি, এটাকে কোরআনে সামাওয়াতুল আরদ অনেক জায়গায় বলা হয়েছে। কারণ যদি আর্থটারে বাদ দিত তাহলে হামানের মতন বা ফেরাউনের মতন বহুত লোক আছিল যারা চিন্তা করতো যে আল্লাহ আসমানের বাদশা আর জমিনের বাদশা হইলেও তার পুত্রগণ, মানে এই ফেরাউনের মতন লোকজন। এই জন্য সামাওয়াতের সাথে আর্থ লাগাই দিছে। আসলে আর্থ লাগানোর প্রয়োজন হয় না। সামাওয়াত অনেক আয়াতেই আছে। সামাওয়াত বলতেই এই মহাবিশ্ব বোঝায়, আকাশমণ্ডলী মানে মহাবিশ্ব, 27 মান মহাবিশ্ব। এই আসমানটা কি? আসমান বলতে কোরআন কি বোঝাচ্ছে? এমনি তো আসমান আমরা দেখি, রসুল্লাহ মিরাজে গেলেন, যায় দরজা ঠকঠকাইলেন, ফেরেশতা এসে খুলে দিল, তারপর উনি প্রথম আসমানে যায় আদমের সাথে দেখা হইল। তো মানে এটা একটা ধারণা হয় যে এটা একটা মানে নীল প্লাস্টিক জাতীয় জিনিস বা মানে ছাদ টাইপের জিনিস, শক্ত একটা জিনিস, ডিমের খোসার মতন একটা জিনিস, উপরে ঠকঠক করে খুব এগুলো। আবার প্রশ্ন জিজ্ঞেস করলো কে? আমি জিব্রাইল, সাথে কে? মোহাম্মদ। আপনাদের আসার পারমিশন আছে? হ্যাঁ আসে। তারপরে খুলে দিছি। তো এখন কথা হলো, এই যে হাদিস রাসূলুল্লাহ বলছেন, এইখানে কোথায় ঠকঠক করছে এটা আমরা জানি না। প্রথম আসমান ওই নীল আকাশ, এরকম শক্ত আবরণ জাতীয় কিছু একটা নাই। ওটা আমরা ওজোন স্ফিয়ারের কারণে নীল আকাশ দেখি। ওজোন স্ফিয়ার, বাতাসের ওজোন স্ফিয়ারে সানলাইট রিফ্র্যাকশনের কারণে নীল আকাশ দেখা যায়। ওরকম কোনো নীল আকাশ নাই। আর ওরকম কোনো শক্ত খোসা জাতীয় জিনিসও নাই। তাইলে কারণ কোরআনেই বলা হয়েছে আকাশ সম্প্রসারণশীল। শক্ত একটা খোসা জাতীয় জিনিস হইলে সম্প্রসারণশীল হইব কেমনি? এটা ঝামেলা না সম্প্রসারণ করা। মনে করেন লোহা দিয়ে বানাইলো শক্ত করে, এটা কড়াইয়ের মতন একটা শক্ত করে,
গোল বলের মতন। ও সম্প্রসারণ করাটা ঝামেলা। আল্লাহ ঝামেলার কাম করবো কে? হুদা হুদা একটা শক্ত জিনিস দিয়ে বানায় আবার ওটা সম্প্রসারণ করবো। আল্লাহ খুব কষ্ট করেছে কোরআনে, আকাশ সম্প্রসারণশীল, আমিই সম্প্রসারণ করি। তাহলে এই যে রসুল্লাহ আইসা আবার কইল যে উনি ঠকঠকায় দরজা ঢুকছে, ওটা কি? ওটা উনি আদমরে দেখছেন ওখানে। আদম কোথায় আছে? আদম, আমরা আছি পৃথিবীর জমিনে, তাহলে আদমও এরকম একটা জমিনেই আছে, যেখানে বাতাস আছে, পানি আছে। আদমও এরকম একটা জমিনে আছে, প্রথম আসমানে ওইটা। দ্বিতীয় আসমানের ইসারা দেখছেন এরকম পৃথিবীর মতন একটা প্ল্যানেটে তারা উঠে রাখছে। এইগুলারে কোরআনে বলা হয়েছে স্পষ্ট আয়াতে লফটি স্টেশন, উঁচা উঁচা স্টেশন বলা হয় এগুলাকে, উঁচা স্টেশন, লফটি স্টেশন। এই লফটি স্টেশনকে আবার ইয়েও বলা হয়, এই কমান্ড স্টেশনও বলা যায়। আল্লাহ সৃষ্টি করে আছেন 7 আসমান ও তত্তুল্য জমিন, তার তুল্য মানে 7টা জমিন আছে, 7 আসমানে 7টা জমিন আছে। এই তাহার মধ্যে দিয়ে তার আদেশ অবতীর্ণ হয়, এইগুলোর মধ্যে দিয়ে আদেশ অবতীর্ণ হয়। এই আদেশ কি? এই যে ফেরেশতারা যে কাজকর্ম করে এবং রু মানে আদেশ, এইগুলা নিয়ে যে আইসে পৃথিবীতে কাজ করে, এগুলা ওই জমিনগুলার মধ্যে দিয়ে আসে। 1000 বছরের ফেরেশতা একসাথে আসছে। মনে করেন 1000 বছরের ফেরেশতা আল্লাহর কাছে একদিন মানে 1000 বছর। 1000 বছরের ফেরেশতা একসাথে আসলো, আইসা প্রথম আসমানে আইসা ওই যে উঁচা জমিন কমান্ড স্টেশন বা লফটি স্টেশন যেখানে আদম থাকে, সেখানে ওটার মধ্যে এই নিশ্চয়ই সার্ভার টার্ভার কম্পিউটার আছে, ওর মধ্যে কমান্ডগুলো রেখে দিল। আর ফেরেস্তাগুলারে কই লাগবে? 1000 বছরের ফেরেস্তা ঠান্ডার মধ্যে রাখলে ফেরেস্তা যাবো 12টা বাজে। ফেরেস্তার হলো আলোর তৈরি। এগুলা ওই যে খুব পাওয়ারফুল ইয়ের মধ্যে থাকে। পাওয়ারফুল আলোর মধ্যে থাকে। এই পাওয়ারফুল আলো ছাড়া এরা থাকতে পারে না। এই জন্য ফেরেস্তাগুলো কি করে, কি আশেপাশের যে স্টার আছে এই স্টারের মধ্যে রাখে, তারার মধ্যে রেখে দেয়। মানে ওই লফটি স্টেশন বা কমান্ড স্টেশনের মধ্যে অর্ডার টর্ডার এগুলো থাকে, ওর মধ্যে যে ইয়েও থাকে। প্রথম আসমানের হেড অ্যাঞ্জেল হইতেছে মিকাইল। প্রথম আসমানের হেড অ্যাঞ্জেল মিকাইল। এই মিকাইল হইল ওখানে থাকে। আবার প্রথম আসমানে আদমও আছে, আদম আসসালাম, এবং অনেক ফেরেস্তাও আছে, কমান্ডার টাইপ ফেরেস্তা। আর এই যেগুলো যে 1000 বছরের অর্ডার আসলো, এগুলো তো আবার ভাগ করে, এই হাজার মাস হিসাবে ভাগ করে পৃথিবীতে বা অন্য জায়গায় পাঠায়, সকিনাতে করে পাঠায়। এখন এই যে ফেরেস্তাগুলো আসলো, আইসে স্টোর করলো তারার মধ্যে স্টোর থাকে, এবং ওখান থেকে আবার যখন পৃথিবী বা অন্য কাজের জায়গায় পাঠাইবো তখন ওই তারার থেকে ডেকে নিয়ে আসে। এই যে কোরআন শরীফে আছে না, তিনি শিরিন নক্ষত্রের প্রভু, তিনি ধ্বংস করিয়াছেন আদ সামুদ, তিনি ধ্বংস করিয়াছেন। এই সূরাটা কি? প্রথমে বলতেছেন তিনি শিরিন নক্ষত্রের প্রভু, তারপরে বলতেছেন তিনি ধ্বংস করছেন আদ, তিনি ধ্বংস করছেন সামুদ, তিনি ধ্বংস করছেন এই আর 5-6টা জাত পরপর, মানে মহাকাম করে ফেলেছে আর কি। এই যে ধ্বংসগুলা করছে, তার আগে কয়ে নিল প্রথমে যে তিনি শিরিন নক্ষত্রের প্রভু। তার মানে কি? শিরিন নক্ষত্র ওই ধ্বংসকারী ডেঞ্জারাস ফেরেস্তাগুলো তাই, যেগুলো আজামের ফেরেস্তা, যখন কমান্ড দেয় ওখান থেকে ফেরেস্তাগুলো নেমে আসে, শিরিন নক্ষত্র থেকে ধ্বংসের ফেরেস্তা নেমে আসে, এসে ধ্বংস করে। কিন্তু ধ্বংসের অর্ডারটা দেয় আল্লাহ, এই জন্য আগে কয়ে নিছে যে তিনি শিরিনের প্রভু। যাই হোক, এটা কমান্ড স্টেশন আসমানে আছে। রসুল্লাহ কোনো যে কমান্ড স্টেশনে নামছেন, পৃথিবীর থেকে রওনা দিচ্ছেন উনি চ্যানেল ধরে। এই যে আসমানের মধ্যে চ্যানেল আছে, যে চ্যানেল দিয়ে কোটি কোটি আলোকবর্ষ নিমিষে পার হওয়া যায়, চ্যানেল। এটা বৈজ্ঞানিকরা এখন প্রিডিক্ট করতেছে যে এরকম চ্যানেল আছে, এবং কিছু পরীক্ষা করে পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে যে না, এরকম চ্যানেল আছে। এগুলোরে বলে পোর্টাল বা এক্স পয়েন্ট। পোর্টাল মধ্যে দিয়ে যদি ঢোকা যায়, তাহলে আপনি কোটি কোটি আলোকবর্ষ চলে যাবেন নিমিষে। আবার ব্ল্যাক হোলের মধ্যে যদি কেউ পলে, তাহলে আর এক দুনিয়ায় চলে যাব। মানে এগুলা প্যাসেজ থ্রু স্পেস। এখন রসুল্লাহ এরকম একটা প্যাসেজ ধরেই গেছিল, কারণ উনি মক্কার থেকে জেরুজালেম গেছিলেন। ফাউন্ডেশনের উপরে একটা প্যাসেজ আছে, ওখানে মাঝে মাঝে ইউএফএ, সমস্ত ইউএফও গপ্প, কিন্তু জেরুজালেমের উপরে যে ইউএফওগুলোর নামে যে দেখা যায়, ওগুলা রিয়েল, ওগুলো ফেরেস্তা নামে।
ওই জেরুজালেমে উপরে গেছেন ফাউন্ডেশন স্টোন, ওখান থেকে উনি উঠছেন আকাশে, কোনো একটা পোর্টাল দিয়ে ঢুকে উনি প্রথম আসমানে ওই ইয়েতে প্ল্যানেটে নামছেন। ওই প্ল্যানেটে যখন নামছেন, আদমের প্ল্যানেটে প্রথম আসমানের, তখন ওই ফেরেস্তা নক করছে, ফেরেস্তা জিজ্ঞেস করছে কে, তারপরে যেহেতু আসার অনুমতি আছে, প্রথম আসমানের লফট স্টেশনে অনুমতি পাইছে, তারপরে ওখানে নামছে। তাই এইভাবে উনি প্রত্যেকটা স্টেশনেই 2 নম্বর 3 নম্বর 7ম আসমানের যে লফটে কমান্ড স্টেশন আছে, সেখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো এইগুলো হইতেছে কমান্ড স্টেশন বা লফটি স্টেশন বলা হয় এগুলাকে, উঁচা স্টেশন। তা এই আসমানের চ্যানেল বা আলোচনা করলাম, কথায় কথায় আলোচনা এসে গেছে। আসল কথা হইতেছে আমি আসমান সম্বন্ধে আলোচনা করব, স্পেস সম্বন্ধে। স্পেসের কিছু ক্যারেক্টার, স্পেসের ক্যারেক্টার কোরআনে দেওয়া আছে। তাহলে এই স্পেসের ক্যারেক্টার কি? কোরআনে বলতেছে যে স্পেসকে পেঁচানো যায়। On the day when we will roll up the skies like the rolling up of the scroll for writing. আগেকার দিনে বই হইতো লম্বা কাগজে লাটের মতন গোটায় গোটায় রাখতো, স্ক্রল ফর রাইটিং। ওরমভাবে পেঁচায় ফেলানো যাবে আসমানকে, স্কাই মানে স্পেস। স্কাইয়ের মধ্যে অনেক প্ল্যানেটসও আছে, অনেক কিছুই আছে, কিন্তু মূলত এটা তো স্পেসের মধ্যেই সব কিছু। তাহলে স্পেসকে কি করা যায়? জড়াইয়া গোটানো যায়, কোরআনের আয়াত অনুযায়ী এটারে পেঁচানো যায়, স্পেসকে পেঁচানো যায়। এটা একটা ক্যারেক্টার, যে স্পেস এমন একটা জিনিস যেটাকে পেঁচানো যায়। শূন্য, এটা শূন্য না। এই যে আমরা মনে করছি যে শূন্য, এই শূন্য না, এর মধ্যে অনেক কিছু আছে। এটা একটা স্পেস বলতে হবে, স্পেস শূন্য না, ভয়েড না। তো এটার কি? স্পেসকে পেঁচানো যায়। আর একটা কি, আর এক আয়াত আছে, ওয়া সামায়ে জাতিস হুকুবি, হুবুকির মতন। আকাশটা কি? হুবুকির মতন। হুবুকি মানে কি? কুরুশ কাটা, এটা হুবুকি। এই যে এরকম একটা লম্বা ডান্ডা, তার মাথায় যে এরকম থাকে, এই যে কুরুশ কাটা। মেয়েরা কি করে? সেলাই করে, মানে এই রকমের ঘুরে পেঁচায় 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 দেখা যায় এক জায়গায় ফুল হয়েছে, এক জায়গায় হয়েছে, চেইন হয়েছে। এই করতে করতে একটা টেবিল ক্লথ তৈরি হয়ে গেল, কুরুশ কাটা দিয়ে একটা টেবিল ক্লথ বানাইলো। তাহলে কি হলো? হুবুকি দিয়ে পেঁচায় 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 সুতারে পেঁচায় 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 সে একটা টেবিল ক্লথ বানাইছে। তাহলে এই হুবুকি কি করতেছে? সুতারে পেঁচাইতেছে। এই আসমানেরও নেচার, জাতি হুবুকি। ও সামায়ে, আকাশের জাত কি, নেচার কি? আকাশের নেচার হইলো হুবুকি, এটা পেঁচায়। এই ক্রুশ কাটার জাত, আকাশের জাত ক্রুশ কাটার জাত। ও সামায়ে জাতিল আরবি ভাষা। ও সামায়ে জাতিল হুবুকি, হুবুকির জাত মানে কুরুশ কাটার জাত, আসমান কুরুশ কাটার জাত। আপনি যদি যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব, এই আসমানকে যদি জড়াইয়া গোটান, ওই হুবুকির জাত, এই জন্য কি নক্ষত্র যা আছে, যেখানে যা আছে সব, যেহেতু এটা কুরুশ কাটার মতন, টাইনে নিয়ে আসবো। দেখা গেল যে আপনি পেঁচাইতেছেন স্পেস, ওর মধ্যে নক্ষত্র গ্রহ নক্ষত্র সব পেঁচাই যাব, কারণ ওর তো জাতিল হুবুকি, ও ধরে নিয়ে আসবো সব। আর হুবুকি আর একটা কি কাজ করে? মেয়েরা ওই যে পেঁচায় 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 বানায় হলো টেবিল ক্লথ। এই টেবিল ক্লথ এটাও যে পেঁচানোর নেচার। মনে করেন একটা অ্যাস্টেরয়েড পড়তেছে, আসমানতে পড়তেছে, ও প্রথমে স্টেডি পড়তেছে, পৃথিবীতে এসে হিট করবো আর কি, ছোট স্টুডেন্ট, বড় ডরেন না, ছোট স্টুডেন্ট। কিন্তু পৃথিবীর কাছে আসলেই ওটা দেখা গেল যে আর ডাইরেক্ট ঢুকে পারতেছে না, পৃথিবীতে ঘুরতে থাকে, ঘুরতে 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 ধুম করে পড়ে। ঘুরতে ঘুরতে পড়তে হবে, পৃথিবীতে ডাইরেক্ট ফল হইতে পারে না। ওই যে চ্যালেঞ্জার যে ধ্বংস হইল, ও কি করলো? ওই ঢুকের গেছে পৃথিবীতে, তারপরে গেছে আগুন ধরে, ও ঘুরতে 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 অস্ট্রেলিয়া না কোন জায়গায় দেওয়া পড়লো। তা এই যে কি গেল, তাহলে ঘুরানো শুরু করলো স্পেসটা কি? তাহলে জাতিল হুবুকি, হুবুকি মানে ঘুরাইতে থাকবে কুরুশ কাটা কুরুশ কাটা।
তাহলে এই দুইটা ক্যারেক্টার আমরা আসমান থেকে আসমান সম্বন্ধে পাইলাম, আরও অনেক ক্যারেক্টার আছে সাবসিকুয়েন্টলি আসবে। তো এই দুইটা ক্যারেক্টার, তাহলে এই যে স্পেস তো কিছুই না, এর আবার এত জাত কনতে আসলো, দেখা যায় যে কিছুই না, কিছুই না, এই যে স্পেস, এই যে এইটুকু স্পেস, কিছুই দেখা যায় না। এর বলে জাতিল হবু কি, এর বলে নানান রকমের কি, এর যদি পেছান যায়, আমি কি পেঁচার পারবো নাকি স্পেস? পেঁচায় ছোটো করে হলাইলাম, হিসাব অনুযায়ী আমি স্পেস পেঁচায় ছোটো করে ফেললে এই গড়টাও ছোটো হয়ে যাওয়ার কথা, জাতিল হবু কি, কিন্তু গড় তো ছোটো হয় না, স্পেসও পেছান যায়নি, তা আল্লাহ বলে স্পেস পেঁচার পারে। যাই হোক, তাহলে আমরা একটু জ্ঞানীগম্যী লোকদের থেকে একটু বোঝার চেষ্টা করি স্পেসটা কী। জ্ঞানীগম্যী লোকের মধ্যে হলো আইনস্টাইন। আইনস্টাইন জ্ঞানী লোক। এই জ্ঞানী লোকের থেকে বুঝতে হবে যে এই স্পেস কি। উনি আবার বলছে যে না, স্পেস মানে স্পেস না, স্পেস মানে তো স্পেসই। উনি স্পেস কি দিয়ে তৈরি সেই গবেষণায় যায় নাই, যাওয়ার সম্ভাবনা। তো উনি স্পেসটাকে একটু বাড়াইছে। ওই 300-400-500 বছর আগে নিউটন নামে এক বৈজ্ঞানিক আছিল, তার মাথার মধ্যে নাকি এক আপেল পড়ছিল, হে বুঝছিল যে গ্র্যাভিটি নামে একটা জিনিস আছে, গ্র্যাভিটি টাইনে ধরে। তো গ্র্যাভিটি টাইনে ধরে, এটা আছে অবশ্য আমাকে কোরআনে 1400 বছর আগে থেকেও আছে যে আল্লাহ পাখিরে আল্লাহ ধরে রাখে, চাঁদ সূর্য আল্লাহ ঘুরায়, নক্ষত্র আল্লাহ ঘুরায়। গ্র্যাভিটির কথা কোরআনে 1400 বছর আগের থেকে আছে, কিন্তু ওটার একটু থিওরি হিসাবে লিখে যে আমরা বৈজ্ঞানিক হয়ে যাব, এইটা আমরা পারি নাই। তো যাই হোক, কপাল গুনে ইহুদি নিউটন বেটা মাথার মধ্যে পড়ছে, হে বুঝে ফেলাইছে যে আছে কিছু একটা। অবশ্য এবারে কোরআন পড়ছিল নাকি আল্লাহ জানে, এমন হইতে পারে কোরআন পড়ে বসে বুঝছিল। যাই হোক, কোরআনের কথা কয় না, ওরও বই আছে, বাইবেল। ইহুদি ও বুঝলো গ্র্যাভিটি আছে। তারপরে থেকে অনেক দিন পর্যন্ত গ্র্যাভিটি নিয়েই, গ্র্যাভিটির অনেক ইকুয়েশন দিল, ভি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার নাকি, ভুলে গেছি। তিনটা ফর্মুলা দিল। ওই ফর্মুলা দিয়ে কামানের গোলা কেমনে যাইব, কোথায় পড়বো, এটা হিসাব টিসাব করা যায়। অবশ্য তার সাথে অনেক ঝামেলা আছে, এয়ার ফ্রিকশন, গ্র্যাভিটি, এয়ার ফ্রিকশন, ডেন্সিটি, অনেক কিছু এসে যায় ওর সাথে। তবুও ওটা হিসাব করা যায় কিছুটা। তারপরে ওই 300-400 বছর ওইভাবে চলতেছিল গ্র্যাভিটি। পরে দেখা যায় মাটির মধ্যে গ্র্যাভিটি নাই, পদার্থের মধ্যে গ্র্যাভিটির বলে কোনো জিনিস, অ্যাটমের মধ্যে গ্র্যাভিটি পাওয়া গেল না। অ্যাটমের মধ্যে পাওয়া যায় 3টা ফোর্স। অ্যাটমের মধ্যে 3টা ফোর্স পাওয়া যায়। এটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কোনোটাই গ্র্যাভিটি না। তাহলে গ্র্যাভিটি কোত্থেকে আসলো? পরে দেখা গেলো গ্র্যাভিটি একটা ইউনিভার্সাল ফোর্স, সারা মহাবিশ্বব্যাপী গ্র্যাভিটি আছে। সারা মহাবিশ্বে এত দূর পর্যন্ত এত আকর্ষণ করে কেমনে? এটা চুম্বক, এটা যদি চুম্বক হয় এত দূর থেকে টানবো। এমনি থিওরিটিক্যালি এটা মহাবিশ্বের শেষ পর্যন্ত টানে, ওই থিওরি মিউরি বাদ দেন, আসলে তো টানে এতটুকু দূর থেকে। আর গ্র্যাভিটি সে সারা মহাবিশ্বব্যাপী কাজ করতেছে। বিষয়টা কি? এটা নিয়ে একটা আশ্চর্য। পরে আইনস্টাইন কইল যে না, এটা আসলে গ্র্যাভিটি না, স্পেস। স্পেসের সাথে টাইম যোগ করে দিল। টাইম, স্পেস টাইম। স্পেস টাইম কী জিনিস বোঝার জন্য প্রথমে একটু 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 ঝামেলা মধ্যে যাইতে হবে। মনে করেন একটা চাদর বিছাইছেন, চাদর কিংবা একটা ফোমের মোটা ফোম, নরম ফোমের একটা বিছনা, নরম একটা ফোমের বিছনা। এটাকে মনে করলেন 2 ডাইমেনশনাল, উপরের সারফেসটাকে মনে করলেন 2 ডাইমেনশনাল। না, আসলে ফোমের বিছনার সারফেসটা 2 ডাইমেনশনাল। ওর মধ্যে যদি একটা লোহার বল রাখা হয়, ভারী লোহার বল, তাহলে যে জায়গায় বলটা রাখা হবে ওই জায়গাটা একটা ডাইবে যাবে, এরকম একটা ডাইবে যাবে। এখন ওই যে ডাইবে গেছে, কাইতে হয়ে গেছে, ওখানে যদি ছোটো একটা মার্বেল রাখা হয়, তাহলে মার্বেলটা কী করবো? গড়ায় গড়ায় বলের দিকে যায় পড়বো। এরকম আসছিল, ফর্মটা এরকম হয়ে গেল, যেহেতু এখানে বল রাখছে। এখন সাথে কাছে একটা মার্বেল রাখলে গলায় ওইটার দিকে গর্তের মধ্যে পড়বো। সেরকম সে বলল যে এই যে এটা তো বিছনার উপরে, এটা হলো 2 ডাইমেনশনাল সারফেসের উপরে একটা ভারী বস্তু আমরা চিন্তা করলাম। তা স্পেসের বিষয়টা 2 ডাইমেনশনাল না, মনে করলাম 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল কি? এইটা হলো 2 ডাইমেনশনাল। এখানে রাখলে এখানে
এখানে এখানে এটা হলো 2 ডাইমেনশন, এই সারফেসটা 2 ডাইমেনশন, এখানে বল রাখলাম, এটা গর্ত হয়ে গেল 2 ডাইমেনশন। আর যদি এমন হয়, মনে করেন পুকুরের উপরে একটা ইটা মারলেন, পুকুরের সারফেসের উপরে ঢেউ উঠছে, মনে করেন একটা পুকুরের মধ্যে পানি পানি নড়তেছে না, একদম ঠান্ডা হয়ে বসে রয়েছে, ওর মধ্যে ইটা মারলেন, ঢেউ উঠলো, এই যে ঢেউ উঠলো, এই 2 ডাইমেনশনাল সারফেসের উপরে একটা ঢেউ, সারফেসে ঢেউ। এখন এখানে একটা শব্দ করলেন, এই যে শব্দ করলাম, এই শব্দটা তো বাতাসের মধ্যে, এটা তো বাতাসের সারফেসে না, শব্দটা প্রবাহিত হচ্ছে বাতাসের মধ্যে দিয়ে। এই শব্দটার ঢেউ কিন্তু ওই সারফেসের ঢেউয়ের মতন না, এটা 3 ডাইমেনশনাল ওয়েভ, এইভাবে 3 ডাইমেনশনাল গোল হয়ে ছড়া যেতেছে। এই শব্দটা এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে। তাহলে এই শব্দও একটা তরঙ্গ, শব্দ বাতাসে তরঙ্গ সৃষ্টি করলো। এই তরঙ্গটা ওই পুকুরের পানির ঢেউয়ের মতনই, কিন্তু এই তরঙ্গটাকে 3 ডাইমেনশনাল বলা যায়, এটাকে 3 ডাইমেনশনাল তরঙ্গ, 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে বা বাতাসের মধ্যে এই তরঙ্গ সৃষ্টি হয়েছে 3 ডাইমেনশনাল। মানে এটার কোথাও ঘনত্ব বেশি, এই যে তালির শব্দটা কোথাও বাতাসের ঘনত্ব বেশি করে ফেলছে, আবার কোথাও বাতাসের ঘনত্ব কম করে ফেলছে, আবার ঘনত্ব বাড়াইছে, ঘনত্ব কমাইছে, ঘনত্ব বাড়াইছে, ঘনত্ব কমাইছে, এভাবে ঘনত্ব বাড়াইছে, ঘনত্ব কমাইছে, ঘনত্ব বাড়াইছে, ঘনত্ব কমাইছে। এর ফলে এটা একটা তরঙ্গের রূপ নিছে। ঘনত্ব এই যে টালি মারলাম, ঘনত্ব কমতে কমতে বাড়তে 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 ম্যাক্সিমামে উঠলো, তারপরে কমতে 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 মিনিমাম, আবার বাড়তে 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 এরকমভাবে ঘনত্ব। তাহলে এটা একটা তরঙ্গ হলো, এটা কি গোল তরঙ্গ ছড়ায় যাচ্ছে। তো এরকম স্পেসের পদার্থের উপস্থিতি স্পেসকে কার্ভ করে ফেলে। এরকম বাতাসের যেরকম তরঙ্গ, একটা তরঙ্গ মনে করে, একটা তরঙ্গ আস্তে 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 ঘন হয়ে গেছে, কিংবা আস্তে 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 হালকা হয়ে গেছে। পদার্থের উপস্থিতি কি করলো, স্পেসকে আস্তে 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 ঘন করে ফেললো, কম্প্যাক্ট করে ফেললো। মনে করেন এটা পৃথিবী, স্পেসকে আস্তে 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 পৃথিবীর উপস্থিতি স্পেসকে আস্তে আস্তে ঘন করে ফেলতেছে, এখানে ঘন হয়ে গেল। তাহলে এই যে আস্তে 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 ঘন করে ফেললো, এটা কি কার্ভেচার তৈরি করলো, একটা ঘনত্ব তৈরি করলো বা ওয়েভ তৈরি করলো। এটা কিছু দূর যায়, আবার এটা ওয়েবের আকৃতি নিতে পারে, যদিও গ্র্যাভিটেশনাল ওয়েভ, স্পেসের ওয়েভ এখন আবিষ্কার হয়নি। যাই হোক, আইনস্টাইন বলছে এটা একটা কার্ভ করে স্পেসকে। তা এখন যদি স্পেস যদি ডাইরেক্ট ওরকম 3 ডাইমেনশনাল কার্ভেচার হইতো, তাহলে কি হইতো, চাঁদ স্টেট পৃথিবীর উপরে এসে পড়তো, চাঁদ এসে পড়তো স্টেট পৃথিবীর উপরে। কিন্তু চাঁদ পৃথিবীর উপরে পড়ে না, চাঁদ ঘোরে পৃথিবীর চারিদিকে। এইখানে এই 4 ডাইমেনশনাল আসছে টাইম। আইনস্টাইন বলছে টাইম একটা বাস্তব জিনিস, এটা কি করে, ওই স্পেসকে আবার জড়ায় ফেলে পৃথিবীর চারিদিকে, ওই হুকুমের কাজ করে, জাতিল হুকুবি। এই হুকুমটা হইতেছে জাতিল হুকুবি হয়ে ওইটারে কইছে টাইম পেঁচায় ফেলতেছে। তাহলে আইনস্টাইন কি বললো, যে স্পেসের 4 ডাইমেনশন আছে, যেটা এই কার্ভেচার অফ স্পেসকে প্রেজেন্স অফ ম্যাটার, আইনস্টাইন বলছে প্রেজেন্স অফ ম্যাটার কার্ভস স্পেস। কিন্তু এই স্পেসটার কার্ভটা, এই প্রেজেন্স অফ ম্যাটার কার্ভ স্পেস না, শুধু কার্ভ স্পেস অ্যান্ড টাইম। এখানে টাইমও জড়িত আছে। টাইমটা এমনভাবে এই স্পেসকে কার্ভ করে দেয় যে মন ডাইরেক্ট পড়তেছে না, মন পেঁচায় পেঁচায় পড়তেছে। এই পেঁচায় পেঁচায় পড়ার প্রসেসে মন কিন্তু আস্তে আস্তে পৃথিবীর দিকে আসতেছে, কিন্তু পরিমাণ হয়তো বছরে এতটুকু, নেগলিজিবল, তবে আসতেছে, ঘুরতেছে, একটু একটু করে আসতেছে, থিওরিটিক্যালি আসতেছে, তবে পরিমাণ হয়তো খুবই কম, নেগলিজিবল। তা যাই হোক, তবে কোনো বস্তু যদি পৃথিবীর কাছে থাকে, তাহলে কিন্তু ও ঘুরতে ঘুরতে পড়বো একটা সময় এসে পৃথিবীতে হিট করবে। তাহলে টাইম যুক্ত হইল। উনি বললেন যে স্পেসের সাথে টাইম জড়িত আছে। এখন যে স্পেস যে কার্ভ করে, পদার্থের উপস্থিতি স্পেসকে কার্ভ করে, এটা আপনার বিভিন্ন পদার্থের উপস্থিতি বিভিন্নভাবে স্পেস গতির কারণে স্পেস কম্প্যাক্ট হইতে পারে, পদার্থের কারণে স্পেস কম্প্যাক্ট হতে পারে। গতির কারণে কীভাবে কম্প্যাক্ট হয়, মনে করেন
গতির কারণে কম্প্যাক্ট হচ্ছে। কিভাবে? মনে করেন একটা গাড়ি চলতেছে, গাড়ি, এই গাড়ির থেকে একটা হেডলাইট জ্বালায় দেওয়া হলো। তা হেডলাইটের আলো ওয়েভ ফ্রন্ট সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যাবে। সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যাবে। গাড়ি যাচ্ছে সেকেন্ডে 10 মাইল, সেকেন্ডে 1 মাইল বেগে, মনে করেন না, সেকেন্ডে 6,000 মাইল বেগে এই গাড়িটা যাচ্ছে। গাড়ি না, মনে করেন রকেট সেকেন্ডে 6,000 মাইল বেগে যাচ্ছে। 6,000, এই রকেটটা সেকেন্ডে 6,000 মাইল বেগে যাচ্ছে। এই রকেটের থেকে একটা লাইট জ্বালাই দিল, এই লাইটটার ওয়েভ ফ্রন্টটা যাচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। তাহলে 1 সেকেন্ড পরে এই রকেট থেকে এই ওয়েভ ফ্রন্টের দূরত্ব হবে কত? তাহলে এই রকেটটা তো চলছে 6,000 মাইল চলছে, 1 সেকেন্ড ধরে এই আলোটা চলছে, আবার রকেটও চলছে। তাহলে 1,06,000 মাইল বাদ যাবে, 1,80,000 মাইল হওয়া উচিত। তাহলে আলোর গতি এই রকেটের কারোর জন্য কি হলো? 1,80,000 হয়ে গেল। জিনিসটা আবার করি, রকেট এটা চলে 6,000, সেকেন্ডে 6,000 মাইল বেগে। রকেট থেকে একটা হেডলাইট জ্বালাই দিল, যেটার ওয়েভ ফ্রন্ট যাচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। 1 সেকেন্ড পরে এইটার থেকে ওয়েভ ফ্রন্টের দূরত্ব হবে 1,80,000, 6,000 বাদ যাবে। কিন্তু সেটা হবে না। সেটা হবে না কেন? সেটা হবে না কারণ হলো আলোর গতি স্থির। আলোর গতি 1,86,000 মাইল থাকবে। এই রকেটের লোকজনও দেখবে 1 সেকেন্ড পরে দেখবে যে 1,86,000 মাইলই গেছে। কিভাবে? এই রকেটের লোকের জন্য আলোর গতি 1,86,000 মাইলই হবে, এর জন্য 6,000 মাইল কম হবে না। যদিও এর নিজের একটা স্পিড আছে 6,000 মাইল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 6,000 মাইল বেগে চলার পরেও সে দেখতেছে যে না, 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইলই গেছে। কারণ কি? এই রকেটটা যখন চলতেছে তখন এর ঘড়ি আস্তে চলা শুরু হয়, এর ঘড়িটা আস্তে চলতেছে। এই জন্য যখন ওই আলোটা যখন 1,86,000 মাইল দূরে পৌঁছাবে তখন এই ঘড়িতে 1 সেকেন্ড পূর্ণ হবে। তার আগে ঘড়িতে 1 সেকেন্ড পূর্ণ হবে না, ঘড়ি আস্তে চলবে। অবশ্যই এখানে একটা কথা আছে, ঘড়ির ব্যাটার কি মাথা খারাপ হয়েছে নাকি ঘড়ি আস্তে চলবো? আসলে ঘড়ি আস্তে চলে না, সব কিছুই আস্তে চলে। এই যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন, এগুলো আস্তে চলে। মানুষের ব্রেনের চিন্তা শক্তি, ওটাও আস্তে চলে। কোনো কেমিক্যাল রিয়াকশন পৃথিবীতে যদি যেটা 10 সেকেন্ড লাগবো, ওটা ওই রকেটে নিয়ে যদি করেন তাহলে দেখবেন যে আরো বেশি সময় লাগতেছে। কারণ রকেটের একটা গতি আছে, গতির কারণে ওই কেমিক্যাল রিয়াকশন লঙ্গার টাইম নেবে। প্রত্যেকটা শরীরের মেটাবলিজম স্লো চলবে, মানুষের চিন্তা স্লো চলবে, অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো স্লো চলবে। আপনার বয়স ধীরে বাড়তে থাকবে। বেশি জোরে চলা শুরু করলে দেখবেন যে আপনি 100 বছর ঘুরে আইসা আপনার বয়স যা 50 বাড়ছে, কিংবা আপনি আপনার বাপের চাইতে ছোট হয়ে গেছে না, বাপের চাইতে না, আপনি আপনার পোলার চাইতে ছোট হয়ে গেছে। যাই হোক, সব কিছুই স্লো চলে, এই ঘড়িও স্লো চলে। তাইলে এই ঘড়ি স্লো চলতেছে কেন? ঘড়ি স্লো চলতেছে কারণ হইতেছে, ঘড়ি না শুধু, এভরিথিং স্লো চলতেছে কারণ হলো এই রকেটটা যখন 6,000 মাইল বেগে চলতে থাকে তখন কি হয়? স্পেস কম্প্যাক্ট হয়ে যায়। এটার জন্য চলার কারণে তার স্পেস কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। কম্প্যাক্ট স্পেসে সব কিছুই আসতে চলে। আপনি যদি আসাদ গেটের ওখানে খাড়ায় থাকলে দেখবেন যে না, অত ট্রাফিক জ্যাম নাই। যখনই গাড়ি নাই আর রওনা দিলেন, বাসে একটা উইটা বসছেন, মিরপুর যাইতেছেন, দেখবেন যে হায় রে ট্রাফিক জ্যাম। কারণ কি? আপনি বাসে চলতেছেন, এখন ওই যে একই গাড়ি আপনি দেখতেছেন অল্প সময়ের মধ্যে, যার ফলে মনে হইতেছে রাস্তা ভর্তি ট্রাফিক জ্যাম। কিন্তু ঠিক সেম আপনি যদি রাস্তার একটা পয়েন্টে খাড়ায় থাকবেন, দেখবেন যে ট্রাফিক জ্যাম অনেক কম। ঠিক সেই রকম যখন আপনি খুব দ্রুত বেগে চলতে থাকবেন তখন এই ঘোড়াটা কি স্পেস কম্প্যাক্ট হয়ে যাবে, সব কিছু আসতে চলতে থাকবে। কম্প্যাক্ট স্পেস, এখানে ব্যাপার আছে।
এই যে পৃথিবীর কাছে স্পেস কম্প্যাক্ট, এই জন্য না আরেকটা জিনিস মানে এই যে মনে করেন জিপিএস স্যাটেলাইটগুলো কি, এটা আকাশের উপরে ঘুরতেছে। এই জিপিএস স্যাটেলাইট ঘুরতেছে, ঘোরার কারণে কি হইতেছে, এর ঘড়িগুলো আস্তে চলতেছে। যত উন্নত ঘড়ি দেন না কেন ঘড়ি আস্তে চলতেছে। ইলেকট্রনিক ঘড়ি যাই ঘড়ি দেন না কেন ও আস্তে চলবেই, কারণ ইলেকট্রন প্রোটন সবই আস্তেই চলে সব অনেক, যেহেতু একটা গতি আছে। এই গতির কারণে কি হবে, এর ঘড়ি আস্তে চলে যাবে। প্রতিদিনে আস্তে চলার পরিমাণ হয়ে যাবে হলো 7 মাইক্রোসেকেন্ড আস্তে চলবে প্রতিদিন। কিন্তু এই এই ক্যালকুলেশনটা হলো ন্যানো সেকেন্ডে। 7 মাইক্রোসেকেন্ড মানে হলো 7000 ন্যানো সেকেন্ড, 7000 ন্যানো সেকেন্ডের হেরফের। তার মানে প্রতিদিন 10 কিলোমিটারের হেরফের হবে। যদি ওই জিপিএস স্যাটেলাইটের ঘড়ি কারেকশন না করা হয়, দেখবেন যে আপনি জিপিএস অনুযায়ী আপনি আপনার বাড়ির থেকে 10 মাইল দূরে আছেন, কিন্তু যদিও বাড়িতে বসে বসে দেখবেন আপনি বাড়ির থেকে 10 মাইল দূরে। কারণ জিপিএস স্যাটেলাইটের ঘড়ি ঠিক কারেকশন করা, ওই ঘড়িটা সবসময় কারেকশন করতে হয়। এই যে মনে করেন একটা জিপিএস স্যাটেলাইট সিস্টেম, এই যে এগুলো জিপিএস স্যাটেলাইট, এইটা গ্রাউন্ড স্টেশন, এখান থেকে কানেকশন পাঠানো হয় বিভিন্ন প্রকারের। আর এটা আমাদের মোবাইল ফোন, এটার মাধ্যমে এই জিপিএস ডাটার উপরে ভিত্তি করে পজিশন নির্ধারণ করা হয়। তো এখন এই যে 7 মাইক্রোসেকেন্ড পার ডে, এই কানেকশনটা দিলেই কিন্তু হবে না। ভূপৃষ্ঠে কিন্তু পদার্থের উপস্থিতির কারণে ঘড়ি আসতে চলে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী পদার্থের উপস্থিতি স্পেসকে কম্প্যাক্ট করে। যেমন একটা ব্ল্যাক হোল, এর কাছে স্পেস এত কম্প্যাক্ট যে আলো যদি এটার মধ্যে পড়তে থাকে তাইলে ইভেন্ট হরাইজনের কাছে যায় আলো ফ্রিজ হয়ে যায়। স্পেস এত কম্প্যাক্ট। সেরকম এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপরে যদি একটা ঘড়ি রাখা হয় আর যদি একটা পাহাড়ের উপরে একটা ঘড়ি রাখা হয়, তাহলে দেখা যাবে পাহাড়ের ঘড়িটা জোরে চলতেছে, পাহাড়ের উপরের ঘড়িটা জোরে চলতেছে, আর ভূপৃষ্ঠের ঘড়িটা আস্তে চলতেছে। কারণ ভূপৃষ্ঠে স্পেসের কম্প্যাক্টনেসটা একটু বেশি আর পাহাড়ের উপরে একটু কম। তবে এই যে ডিফারেন্স ভূপৃষ্ঠের এবং পাহাড়ের মাথার উপরে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা এত কম যে এটা সাধারণ ঘড়ি দিয়ে বোঝা সম্ভব না, সিসিএম ক্লক দিয়ে বুঝতে হবে। যাই হোক, জিপিএস স্যাটেলাইট তো ভূপৃষ্ঠের চেয়ে অনেক উপরে, অনেক উপরে। এবং এই ক্ষেত্রে ভূপৃষ্ঠের ঘড়ি ভূপৃষ্ঠের ঘড়ি দিনে 45 মাইক্রোসেকেন্ড আসতে চলে, 45 মাইক্রোসেকেন্ডস পার ডে। তাইলে কি দাঁড়াইলো, পদার্থের উপস্থিতির কারণে স্পেস কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এবং সেই কম্প্যাক্ট স্পেসের কারণে ভূপৃষ্ঠে ঘড়ি 45 মাইক্রোসেকেন্ড পার ডে হিসাবে আসতে চলতেছে। আবার স্যাটেলাইটে গতির কারণে স্পেস কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এবং সেই কম্প্যাক্ট স্পেসের কারণে ঘড়ি 7 মাইক্রোসেকেন্ড পার ডে আসতে চলতেছে। তাহলে ডিফারেন্সটা কি, 38 মাইক্রোসেকেন্ড পার ডে। এই কারেকশনটা জিপিএস স্যাটেলাইটকে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আমাদের পজিশন ফিক্সিং ঠিক হবে না। স্পেস কম্প্যাক্ট হইতে পারে, আর এই স্পেসের সাথে টাইম রিলেটেড, স্পেসের সাথে এইভাবেই টাইমটা রিলেটেড। এখন টাইমের শক্তি, টাইমটা তাহলে কি, টাইম একটা ডাইমেনশন, স্পেস যেমন একটা ডাইমেনশন, টাইমও একটা ডাইমেনশন। মানে স্পেসের লম্বা চড়া উচ্চতা আছে, তার সাথে টাইমটাও একটা ডাইমেনশন হিসাবে কাজ করে, ডাইমেনশন। তো এর এফেক্ট আছে, এটা বা এফেক্টেড হয়। পদার্থের উপস্থিতি স্পেসকে যেমন এফেক্ট করে, টাইমকেও এফেক্ট করে। বা
স্পেস অ্যান্ড টাইম পদার্থের উপস্থিতিকে এফেক্ট করে, একই কথা ঘুরাই বললাম। এই টাইমটা কি? হাদিসে একটা হাদিস আছে, on the authority of Abu Hurairah, who said that messenger of Allah said, Allah says children of Adam invite against time. আল্লাহ আদম সন্তান সময়ের গালাগালি দেয়, কিন্তু আমি দিন রাত পরিবর্তন করি। আমি দিন রাত পরিবর্তন, হাদিস, আমি দিন রাত পরিবর্তন করি মানে আল্লাহ পৃথিবী ঘুরাচ্ছে। এবং সময় কি? আল্লাহ। এই হাদিস অনুযায়ী চিলড্রেন অফ আদম ইনভাইট এগেনস্ট টাইম, আদমের সন্তান সময়কে গালি দেয়। আই অ্যাম টাইম, আমি কাল, আমি সময়। আই চেঞ্জ দ্য ডে অ্যান্ড নাইট, পৃথিবী আমিই ঘুরাই। আই চেঞ্জ দ্য ডে অ্যান্ড নাইট, পৃথিবী আমিই ঘুরাই। তাহলে পৃথিবীকে আল্লাহ ঘুরাইতেছে। এটা স্পেস কার বিচার বলতেছি আমরা, টাইম বলতেছি, টাইম অ্যান্ড স্পেস বলতেছি। টাইম অ্যান্ড স্পেসের কারণে পৃথিবী ঘোরে, সূর্য চন্দ্র সব কিছু চলতেছে, কিন্তু এটাকে এই হাদিসে বলতেছে না, টাইম অ্যান্ড স্পেস না, আল্লাহ ঘোরাচ্ছে, আল্লাহ সব কিছু করতেছে। আসলে টাইম এটা কি জিনিস? এটা একটু পরে আসতেছি, এটা এই হাদিসটার এইখানেই থাক, আমরা এটা পরে টাইম সম্বন্ধে আরেকটু আলোচনা করে নিই। ফ্লো অফ টাইম, ফ্লো অফ টাইমটা আইনস্টাইন তো ওইটা বললো যে স্পেস টাইম স্পেসকে কার্ভ করে, এই জন্য চাঁদ সরাসরি পৃথিবীতে পড়ে না, ওইটা ঘুরতে ঘুরতে আসতেছে। টাইম স্পেসকে পেঁচাই দিছে পৃথিবীর চারিদিকে। পদার্থের উপস্থিতি স্পেসকে ঘন করে ফেলছে, ক্রমান্বয়ে ঘন করে, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘন। কিন্তু এই যে ক্রমান্বয়ে ঘন করে ফেলছে, এই ঘন করার যে কার্ভেচারটা, এটাকে আবার পেঁচায় ফেলছে কে? এই স্পেসটাকে পেঁচাইছে হলো সময়। এটাকে পেঁচাইছে এমনভাবে যে এখন ওই যে এই কার্ভেচার বরাবর আসলে 4টা স্টেট পৃথিবীতে পড়তো, পেঁচায় যাওয়ার কারণে, স্পেসটা পেঁচায় যাওয়ার কারণে 4টা ঘুরে ঘুরে পড়তেছে। এটা হলো আইনস্টাইন। এখন আইনস্টাইন তো শেষ কথা না, আবার হকিন্স আইসে জন্ম হয়ে মরেও গেছে। হকিন্স ব্যাটা হলো গবেষণা করছে ইয়ের উপরে, টাইমের উপরে অনেক গবেষণা করছে। তার গবেষণার মধ্যে ইমাজিনারি টাইম, সে মেইনলি ব্ল্যাক হোলের উপর গবেষণা করছে। হকিন্স রেডিয়েশনের সে আবিষ্কারক, কিন্তু থিওরিগুলা হয় কি, টেস্ট টিউবে পরীক্ষা না করতে বলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। যাই হোক, তার অনেক ছাত্র নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু পায়নি। তা সে হকিন্স রেডিয়েশন আবিষ্কার করছে। তারপরে রিয়েল টাইম, ইমাজিনারি টাইম নিয়ে গবেষণা করছে। তারপরে এই টাইমের ফ্লো অফ টাইম নিয়ে গবেষণা করছে। হকিন্সের একটা রাইটিংস আমি দেখছি যে এটা মডার্ন ফিজিক্সের ধারণা অনুযায়ী টাইমের তিনটা ডাইরেকশান আছে। একটা হলো 3টা ডাইরেকশান, অ্যারোজ অফ টাইম। একটা হলো কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম। কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম, যেটার মাধ্যমে ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে। কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম অনুযায়ী ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে। আর একটা কি, থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম। তার মানে জঞ্জাল বাড়তেছে আর কি, সব কিছু ভেঙে চুরে মানে হচ্ছে আর কি। এটা থার্মোডাইনামিক হলো এন্ট্রপি বেড়ে যাচ্ছে, এন্ট্রপি বাড়তেছে। মানে সূর্যের মধ্যে এনার্জি একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ছিল, এটা সবসময় বিকিরণ হয়ে ছড়াই যাচ্ছে, তার মানে এন্ট্রপি বাড়তেছে। মানে এই যে আমরা খাদ্য খাই, এটা খাদ্যটা কি, ভাত একটা অর্ডার্ড ফর্ম অফ এনার্জি। ভাত হলো একটা এনার্জির একটা ক্যাপসুল, এটা খাই ফেললাম, পেটে যায় মুলডায়া এটাতে এনার্জি তৈরি হইলো। তাহলে এটা কি হলো? এন্ট্রপি। থার্মোডাইনামিক অ্যারো অফ টাইমটা কি, যে ভাতকে ভেঙে এনার্জি বের করবে সে, এটা হলো একটা ডাইরেকশন অফ টাইম। এই থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম অ্যান্ড কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম, এই দুটার মধ্যে একটা মিল আছে কি, ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে এবং থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম মানে এন্ট্রপি বাড়তেছে। এটা সব কিছুই ছড়াইব, যেহেতু সূর্যের মধ্যে এনার্জি একটা হায়ার
অর্ডারে হায়ার অর্ডারে আছে বা সিগারেটের নেশা লাগিয়ে গেছে। সরি, কিছু মনে করেন না। স্মোকিং ইজ ইনজুরিয়াস, ব্যাড ফর হেলথ, না স্মোকিং কিলস বলে কয়ে দিলাম। আচ্ছা, এই যে কি হলো, কসমোলজিক্যাল অ্যারো অফ টাইমের ইউনিভার্স প্রসারিত হচ্ছে, এন্ট্রপি তো বাড়বোই, সব কিছু তো ছড়াই যাইব, অতএব এন্ট্রপি বাড়তেছে, তার মানে সব কিছু ছড়াই ছিটে যাইতেছে আর কি। তাহলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম অ্যান্ড কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম একই দিকে মুখ করা, একই, এই যে একই দিকে অ্যারোটা সমান। থার্মোডাইনামিক যদি কসমোলজিক্যাল যদি এই দিকে পয়েন্ট করে, তাহলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইমও এই দিকে পয়েন্ট করবে। এটা এই দিকে পয়েন্ট করবে না, উল্টা দিকে পয়েন্ট করবে না, এই দিকে। এটার সাথে আর একটা কি আছে, সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম। আমরা অতীতকে স্মরণ করি। সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম তাহলে অতীত মানে পিছনের দিকে, মানে ইউনিভার্স প্রসারিত হচ্ছে কিন্তু আমরা ভবিষ্যৎ চিন্তা করতে পারি না। আমরা ইউনিভার্সের অতীতে যা হয়েছে সেটা নিয়ে চিন্তা করি, আমাদের স্মরণে আসে। তাহলে সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম হলো অপোজিট পয়েন্টিং, এটা অপোজিটের দিকে পয়েন্ট করে। তাহলে তিনটা ফ্লো অফ টাইম। হকিন্সের ধারণা অনুযায়ী প্রথমের দিকে ওনার ধারণা ছিল, দৃঢ় ধারণা ছিল যে ইউনিভার্স যদি কলাপস করে আবার, তাইলে কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় যাবে, তাহলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইমও উল্টায় যাবে। তাহলে আমরা এই দুইটা যখন উল্টায় যাবে, তখন সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইমও উল্টায় যাবে। তখন আমরা আর অতীত স্মরণ করবো না, আমরা তখন ভবিষ্যৎ স্মরণ করব। আর যেহেতু থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টায় যাবে, সেহেতু মানুষ, বুড়া মানুষ আস্তে আস্তে জোয়ান হইতে থাকবে, ভবিষ্যৎ চিন্তা করব, আবার মানুষ আস্তে আস্তে জোয়ান হইতে হইতে তো বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, এক সময় তারপরে দেখা গেল কবর থেকে মানুষ উঠে আসলো, সমস্ত মানুষ গেল যে আজকে ওই মানুষটা কবরে জন্ম না দিবে, কবর কই দেয়া মানুষগুলো ওরে বাইর করলো, বুড়ে একটা মানুষ বেরিয়েলো, ও আস্তে আস্তে ইয়াং হইতে 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 বাচ্চা হয়ে তারপরে মরে গেল, নাই হয়ে গেল। তো এখন উল্টার দিকে জীবনযাপন করবে, এটা হকিন্সের দৃঢ় বিশ্বাস ছিল। পরে তার কিছু ছাত্ররা মিলে তারা বুঝাইছে যে না, কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টাইব না, মহাবিশ্ব সংকুচিত হওয়ার সম্ভাবনা নাই, আর যদি সংকুচিত হয় অনেক পরে হবে। উনি বোঝাই টোঝায় উনি ওই লেখা বাদ দিছে। আসলে উনি লেখা যখন বাদ দিছে, তখন উনি কনভিন্স ছিল যে ইউনিভার্স কন্ট্রাক্ট করবে, এবং কন্ট্রাক্ট করলে আমরা উল্টা দিকে জীবনযাপন করতে থাকবো, ভবিষ্যৎ স্মরণ করব। মানে এখন এই চিরুনি দেখা আমার অতীত স্মরণ হয়, আমার স্মরণ হয় যে আমি ঘন্টাখানেক আগে এটা দিয়ে মাথা আশ্রাইছি, আমার স্মরণ হয় যে আমি এটা কবে কিনছিলাম। আর তখন কিন্তু স্মরণ হবে আমি এটা দিয়ে কালকে কি করব। একটা লাঠি দেখে স্মরণ হইতে পারে যে আমি এটা দিয়ে কালকে একটা সাপ মারব, এবং ভবিষ্যতে সত্যি দেখা যাবে সাপ মারা হয়েছে। এই আমার জুতাটা দেখে আমার স্মরণ হয় কালকে আমি কোথায় গেছিলাম, কিন্তু তখন আমি ওই জুতাটা দেখলে আমার স্মরণ হবে যে আমি আগামীকালকে কোথায় যাব, ভবিষ্যৎ প্রকাশিত হয়ে যাবে। এটা হাদিসে আছে যে কিয়ামতের আগে জুতার ফিতা, হাতের লাঠি সত্য প্রকাশ করে দিতে থাকবে। এটা হাদিসটা এক্স্যাক্টলি মনে নাই। জুতার ফিতার তো মুখ নাই, জুতার ফিতার মুখ আছে নাকি কথা কইব, কিন্তু এটা সত্য প্রকাশ, মানে গোপন তত্ত্ব ফাঁস, ভবিষ্যৎ। এটার দিকে তাকাইলেই ভবিষ্যৎ মানুষ জেনে ফেলবে। আগামীকাল এই জুতা পাই দিয়ে কোথায় যাবো ওটা স্মরণে এসে যাবে। গতকালকে আর মনে থাকবে না, গতকালকে কোথায় গেছিল মনেও করবে না, মনে করবে ভবিষ্যৎ আগামীকালকে কি হবে। দেখা গেল যে স্মরণ হইলো যে জুতা দিয়ে একটা লাত্তি মারছি, এটা স্মরণ হলো, তার মানে ভবিষ্যতে সত্যি সে ওইটা লাত্তি মারবে আগামীকালকে, পরের দিন ওই লোকের সাথে মারামারিও হবে, ভবিষ্যতে প্রকাশ হয়ে গেল। তাহলে ভবিষ্যৎ প্রকাশ করে দেবে। এরকম বাড়ি এসে এরপরে একটা পর্যায়ে আসবে, একটা বাড়ি এসে এরকমভাবে থাইয়ের দিকে, এই থুরার দিকে তাকায় থাকবো, বউরে জিজ্ঞেস করা লাগবো না কী রানছা, ওই থুরার দিকে তাকাইলে একটু চিন্তা করলে দেখা গেল যে বুঝে গেলাই দিল কী রানছে আজকে খাওয়ার টেবিলে বসে। ওরা আর জিজ্ঞেস করা লাগবে না যে কী রানছ, ভবিষ্যৎ চিন্তা করতে থাকবে মানুষ, তখন স্মরণ হবে ভবিষ্যৎ।
ভবিষ্যৎ চিন্তা হবে যে একটু পরেই খাওয়া আসবে, খাওয়ার মধ্যে হয়তো গরুর মাংস আছে, ডাইল আছে, ভাজি আছে, এটা ভবিষ্যৎ দেখে ফেলবে, হয়তো খাওয়া তখন আসে নাই। তাইলে এটা হাদিস আছে। তবে ইউনিভার্স যে কলাপস করবে এটার এফেক্টের কারণেই যে মানুষ ভবিষ্যৎ জানবে। কোরআনে আছে যে দিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব। কোরআনে আছে যে পূর্ব দিকে পশ্চিম সূর্য ওঠে, এখন পশ্চিম দিক থেকে উঠবে, মানে কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় যাবে। পশ্চিম দিকে সূর্য ওটা মানে হলো পৃথিবী উল্টা ঘোরা, উল্টা ঘোরা মানে কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় গেলে পৃথিবী উল্টা ঘুরতে পারে, পশ্চিম দিকে সূর্য উঠতে পারে। কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় গেলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টায় যাবে, তখন আমরা বুড়ার থেকে ছোট হইতে থাকবো। তারপরে কী হবে, সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টা যাবে, তখন ভবিষ্যৎ চিন্তা করতে থাকবো। এইগুলা হবে শুধু প্রথম আসমানে। এটা আমি যখন কিয়ামত আলোচনা করব তখন এটা শুধু প্রথম আসমানে হবে, অন্য আসমানে হবে না। অন্য আসমানে, কারণ আসমানকে জড়াইয়া গোটানো হচ্ছে, এটা স্পেস ডাইরেকশন কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টাবে না, শুধু প্রথম আসমানে এইটা হবে। এবং প্রথম আসমানে এই জন্যই কিয়ামতের সিঙ্গার ফুদ দিয়ে আসমানকে ধ্বংস করা হবে, আসমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে করে দেওয়া হবে। ওটা আমি যখন ওই যে চ্যাপ্টার 30 যখন তফসির করব তখন কিয়ামতের বর্ণনা আছে। ওই সময় এই থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম, কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম, এই হাদিস মাদিস সব ওইখানে আসবে, এখন না। এখন এখানে আমরা এইটুকু জানা দরকার যে ফ্লো অফ টাইম আছে। তাহলে টাইম জিনিসটা কি? হকিন্সের আইডিয়া অনুযায়ী এটা ফ্লো অফ টাইম, আর আইনস্টাইন অনুযায়ী হলো কার্ভেচার অফ স্পেস। তাহলে স্পেসকে কার্ভ করা যায় এবং স্পেসকে কার্ভ করেই 7টা তরঙ্গ করা যায়। এই 7টা তরঙ্গই 7 আসমান, 7টা তরঙ্গই 7 আসমান। তাহলে আসমানগুলা কি? ওয়েভস অফ স্পেস। আসমানগুলো হলো ওয়েভস অফ স্পেস, স্ফেরিক্যাল ওয়েভস অফ স্পেস, ওয়ান ইনসাইড অ্যানাদার। ইনারমোস্ট ওয়েভস অফ স্পেসকে বলা হয় ইনারমোস্ট স্কাই বা ফার্স্ট স্কাই, যেখানে আমরা আছি। আর আউটার মোস্ট ওয়েভ অফ স্পেসকে বলা হয় সপ্তম আসমান। এই আসমানকে কেন তৈরি করা হয়েছে? ওয়েভ হিসাবে, ব্যালেন্স ডিস্ট্রিবিউশন অফ ম্যাটারের জন্য, ব্যালেন্স এক্সপানশনের জন্য, বিভিন্ন কারণে। এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাইলে মোটামুটি আমরা জানলাম যে স্পেসটা হলো, আকাশ হলো ওয়েভস অফ স্পেস। প্রত্যেক আসমানে প্রচুর গ্যালাক্সি আছে, ইউনিভার্স ভর্তি গ্যালাক্সি। কোরআন শরীফ পড়লে দেখবেন যে আল্লাহ কি করলেন, যা কিছু আছে জমিনে, জমিন মানে কি শুধু পৃথিবীর জমিন না, যত জমিন, যত গ্যালাক্সি, সব ম্যাটারকে আল্লাহ তৈরি করলেন। তারপরে কি করলেন, এক আসমানকে 7 আসমান বানাইলেন, মানে এই জমিনগুলাকে বিতরণ করে দিলেন 7 আসমানে। তাহলে সব আসমানে আছে জমিন, জমিন মানে গ্যালাক্সি, এই গ্যালাক্সি ভর্তি, 7 আসমান ভর্তি গ্যালাক্সি। এই হলো আসমান সম্বন্ধে সাধারণ ধারণা, স্পেস টাইম সম্বন্ধে সাধারণ ধারণা এবং আসমান সম্বন্ধে সাধারণ ধারণা। তবে ফাইনাল কথা হইতেছে, আমি যদিও স্পেস টাইম, গ্র্যাভিটিকে স্পেস টাইম হিসাবে প্রকাশ করলাম, space time is carved due to the presence of matter. Matter tends to follow the curved space time which we feel as gravity. Matter এই বক্র স্পেস টাইমকে ফলো করার টেন্ডেন্সি আছে, এই জন্য যেটাকে আমরা গ্র্যাভিটি হিসাবে ফিল করি। গ্র্যাভিটি আলাদা কোনো ফোর্স না, এটা আইনস্টাইনের মত। গ্র্যাভিটি ইজ নট এ ফোর্স লাইক আদার ফোর্সেস। এটা উই ফিল দ্য প্রেজেন্স অফ দিস ফোর্স ডিউ টু কার্ভেচার অফ স্পেস টাইম, এটা হলো আইনস্টাইন। কিন্তু প্রেজেন্ট সায়েন্টিস্টরা এই বিশেষ করে যে কোয়ান্টাম মেকানিক্স গ্র্যাভিটিকে ফোর্স হিসাবে বিবেচনা করে এবং বিবেচনা করেন, এটা প্রমাণিত। গ্র্যাভিটি ইজ এ কাইন্ড অফ ফোর্স ফিল্ড। এটা গেল। এখন সমাপনীতে এতক্ষণ বহুত জ্ঞানের কথা কপ চাইলাম, এখন হুজুরে জিজ্ঞেস করলে বলবে সব বাতিল, সব বাতিল। আসলে কি? আসলেই বাতিল। এই যে আইনস্টাইনের ব্যাটার কফসানি, স্পেস টাইম, এগুলো সব হচ্ছে বাতিল, বাতিল জ্ঞান।
অরিজিনালি কি, হোয়াট ইজ স্পেস। আমি সূরা ফাতিহা আলোচনা করছি। স্পেস বলতে কিছুই নাই। স্পেস হলো কি, আল্লাহ যে স্থানের মধ্যে তার নিজের রূহ বা নিজের ফোর্স ফিল্ড ইস্তাওয়া করছেন, সেটাই স্পেস। ন্যাচারাল ল কি, ন্যাচারাল ল বলে কিছুই নাই, এটা আল্লাহর শক্তি। আল্লাহ ইস্তাওয়া করছেন কিছু কিছু ফোর্স ফিল্ড বা রূহ। আল্লাহর নফস, আল্লাহর দেহ আছে, আরো সে থাকেন উনি, এবং তার নফস আছে, তার দেহের নফস আছে। নফস তার দেহের বাইরে যায় না, তবে তার নফস থেকে কিছু কিছু রুহু বা ফোর্স ফিল্ড তিনি এক্সটেন্ড করে দিছে, লাইক হ্যান্ডস অবলিক উইং। মনে করেন 10টা তিনি এক্সটেন্ড করে দিছেন এই স্পেসের মধ্যে, এবং এগুলোকে ডিজাইন করছেন এই ফোর্স ফিল্ডকে। এটাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোকে ধরে রাখছে, এটাই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রে ধরে রাখছে। আল্লাহর এই শক্তি বা ফোর্স ফিল্ড, রু, এইগুলাই হইতেছে স্পেসের ইনগ্রেডিয়েন্ট। এর কারণে স্পেস তৈরি হয়েছে। এই রু যদি আল্লাহ ইনফিউজ না করতো, আপনি কোনো স্পেসই পাইতেন না। অতএব আল্লাহ কোরআনে যা বলছে এটাই হলো প্রকৃত জ্ঞান। আর ওই যে আইনস্টাইন, হকিন্স, ব্যাটার কসপাদারি এগুলা বিল বাতিল, হুজুরে যা কয় ঠিক কয়। অতএব হুজুররা যা কয় চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন, কারণ তারা কোরআন পড়ছে। কোরআন বইরা বুঝে হোক আর না বুঝে হোক, সত্য বেড়ে মুখ দিয়া। 2 নম্বর কথা হইতেছে বিল বাতিল। এটা হলো টাইম কি, টাইমের কোনো আগামাথা নাই। স্পেস তো কইলাম একটা, স্পেস হলো ফোর্স ফিল্ড, মানে যেখানে আল্লাহর ফোর্স ফিল্ড আছে সেটাই স্পেস। আল্লাহ যেখানে স্থাহ করছেন এটাই স্পেস। আর টাইম কি, টাইম হইতেছে কি, আল্লাহ বলতেছেন আমি কাল। উনি মহাবিশ্বকে সম্প্রসারিত করতেছেন, এই জন্য আমরা ফিল করি টাইম পার হয়ে যাচ্ছে। চাঁদ সূর্য ঘুরাচ্ছেন, আমি শালা শুয়ে রয়েছি আর পৃথিবী খালি ঘুরতেছে, আর আমার টাইম পার হয়ে যেতেছে, টাইম পার হয়ে যেতেছে, টাইম পার হয়ে যেতেছে। এই যে নামাজ পড়ো, এই গেল আসর, এই নামাজ পড়িম, পড়ম ইশায় গেল, এই ফজর গেল, জোহর গেল, গেলই, টাইম পার হয়ে যেতেছে। পৃথিবী তো টাইমে নাই। কেনা ঘুরাইতেছে? আল্লাহ ঘুরাইতেছে। ইউনিভার্স সম্প্রসারণ করতেছে, কে ঘুরাইতেছে? আল্লাহ ঘুরাইতেছে। ডিডস অফ আল্লাহ, আল্লাহর অ্যাক্টিভিটিস, এইটারই আমরা ফিল করি টাইম হিসেবে। ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে, কারোর জন্য সে টাইমে নাই। গ্রহ নক্ষত্র চার শুধু বন করে ঘুরতেছে, করে ঘুরতেছে। হ্যাঁ, কি আমার জন্য বসে রয়েছে? আমার টাইম তার কাছে কোনো মূল্য নাই। টাইম পার হয়ে যেতেছে, আমি বুড়ি হয়ে যেতেছি দিন দিন। এটাই হইল টাইম। আল্লাহর যে ডিডস অফ আল্লাহ, আল্লাহ সাস্টেইনার, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রেইজ বি টু গড, চেরিশার অ্যান্ড সাস্টেইনার অফ দ্য ইউনিভার্সেস। আল্লাহর এই ইভলিউশনকেই আমরা ফিল করি অ্যাজ টাইম। ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে, এটা কলাপস করবে। আর যদি আমরা স্ট্যাটিক ইউনিভার্সে যাইতে পারতাম, যেটার এক্সপানশন নাই, কলাপসও নাই, সেটা কোনটা আছে? জান্নাত, স্ট্যাটিক ইউনিভার্স। এটা এক্সপান্ডও করে না, কলাপসও করে না। এটা এক্সপান্ড করে না, কলাপসও করে না, তো এটা ধ্বংস নাই, এটা চিরস্থায়ী জান্নাত। সেইখানে গেলে আপনার সময় ফিলিং অন্যরকম হয়ে যাবে। হাদিসে আছে লক্ষ লক্ষ বছর পরে মনে করবেন যে এইমাত্র জান্নাতে ঢুকলাম। কারণ হইতেছে ওখানে তো চাঁদ সূর্য বন করে ঘুরতেছে না। আপনার টাইম আপনার কাছে, আপনার কাজ করলে টাইম পার হবে, আর বৈশের সাথে হুরপুরির সাথে চাটাম মারলে টাইম আস্তে আস্তে পার হবে। চাটামও মারতেছেন না, বসে বসি বাইতে বসে রয়েছেন, আর মাছগুলো কয়ে দিচ্ছেন ওই খবরদার ধরিস না, ধরলে মুশকিল, আবার টাইনে ওঠান লাগে। তো বসিবেলায় বসে রয়েছেন, টাইম পার হচ্ছে না। ওইটা ঘরে গেলেন, টাইম কিছুক্ষণ পার হইল। কারণ ওই যে আপনারে আল্লাহ যে পৃথিবীর 10টার সমান বা তার চাইতে বড় যে গ্রহটা দিছে, ওটা আল্লাহ আপনারা দিয়েই দিছে। ওটা আর কোনো টাইম চলবো আপনার মতন। আপনার রুর কনসাসনেস ওইটার ম্যাটারের উপরে কাজ করবে। ওই যে 10টার সমান দিছে, ওইটার পদার্থের আছে, কনসাসনেস আছে। আপনার আপেলটা খাইবার ছেলে মুখের কাছে চলে আসবে, ছাগলে কথা কইব, বেড়াতে কথা কইব, সব আপনার হারমোনিতে চলবে। ওখানে টাইম আপনার ডাইরেকশানে চলবে। স্ট্যাটিক ইউনিভার্স, টাইম আপেক্ষিক ব্যাপার। তবে আমাদের এই ইউনিভার্সে টাইম আল্লাহ এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওই আইনের দিনের মালিক শুরু করে দিছে। আল্লাহ হাফেজ।